নমস্কার, আমি ভাস্কর গাঙ্গুলি। ফেলে আসা সম্পর্কের গল্প উজান এর প্রথম পর্বটি শুনেছেন আপনারা গত রবিবার। আজকে আমরা নিয়ে এলাম এই উজান গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পটির রচনা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য। কণ্ঠ অভিনয় যারা আছেন তারা হলেন কথক ও অরুণের কণ্ঠে আমি ভাস্কর গাঙ্গুলি, কথক এবং অন্যান্য পুরুষ কণ্ঠে রাজা পাল, শ্যামলেন্দুর কণ্ঠে সমীরণ নাথ, নন্দিতার কণ্ঠে সৌমিতা চক্রবর্তী, রাকার কণ্ঠে দিয়া মল্লিক ও ছোট্ট রিমলির কণ্ঠে দীপ্তাগ্নি দাস। এই গল্পে আবহ রচনা করেছেন বাসব ব্যানার্জি ও রূপনারায়ণ ভট্টাচার্য। এই গল্পে আমরা দুটি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করেছি। সেই রবীন্দ্রসঙ্গীত দুটি গেয়েছেন যথাক্রমে বাবলি চক্রবর্তী ও নহলি বন্দ্যোপাধ্যায়। গল্পটি প্রচ্ছদ এঁকেছেন অরিন্দম নন্দী। এই গল্পের প্রথম পর্বের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা অবশ্যই শুনবেন। আসুন শুনে নিয়ে আমাদের আজকের উপস্থাপনা উজান, এই গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। নন্দিতা তার বেশিরভাগ ছবি নিয়ে এসেছিল, হানিমুনের ছবিগুলো, তবুও একটাও কি অরুণ তাকে তবে পুরোপুরি মুছে ফেলেছে জীবন থেকে? কোনো স্মৃতিচিহ্নই রাখেনি আর। নন্দিতার বুকটা টনটন করে উঠল। খাবারগুলো আরো বিস্বাদ এই মুহূর্তে। রাখা জিজ্ঞেস করলো, আপনাদের কি জয়েন্ট ফ্যামিলি? আমার শ্বশুর বাড়ি নর্থ বেঙ্গলে, কুচবিহার। ওখানে সবাই আছেন, শ্বশুর, শাশুড়ি, ভাসুর। কলকাতায় ভাড়া থাকেন? আগে থাকতাম, রিসেন্টলি আমরা একটা ফ্ল্যাট কিনেছি। আপনারা দুজনে বেরিয়ে যান? মেকে নিয়ে প্রবলেম হয় না? সে তো একটু হয়, একটা রাত দিনের বিশ্বাসী লোক আছে, এই যা। আমার অবশ্য সেদিক দিয়ে খুব সুবিধে। বাড়িতে শাশুড়ি আছেন, দেওর, যা। আমি অফিস গেলেও মেয়ে কখনো একা হয় না। আপনি চাকরি করেন? করি, ব্যাংকে, আমার কর্তার ব্রাঞ্চে। একটা ভয়ানক হিংস্র রাগ গুমড়ে উঠছিল নন্দিতার বুকের গভীরে। সে কলেজে চাকরির অ্যাপ্লিকেশন করছে শুনেই মুখ হাঁড়ি হয়ে গিয়েছিল অরুণের মার। অরুণ রাগে ফেটে পড়েছিল। আমার বউ চাকরি করতে যাবে, কবি নেই। ভেবে দেখো, দুজনে চাকরি করলে কত সুবিধে। এত বড় একটা সংসার, তোমার একার উপর বেশি চাপ পড়ে যায়। তোমার পয়সায় আমি সংসার চালাবো? চললে ক্ষতি কি? কত ভালোভাবে থাকা যাবে বলো তো, যেখানে খুশি বেড়াতে যেতে পারবো, পছন্দসই জিনিস কিনবো। কি পছন্দ মতো জিনিস পাও না তুমি শুনি? এই তো সেদিন ১,৫০০ টাকা দামের একটা শাড়ি কিনে দিলাম। আসলে চাকরিটা ছুতো। তুমি এখন উঠতে চাইছো। মূর্খের মতো কথা বলো না তো। মূর্খ জেনেই তো বিয়ে করেছিলে আমাকে। এই মূর্খের প্রেমেই হাবুডুবু খেয়ে তেজ দেখিয়ে বেরিয়ে এসেছো বাড়ি থেকে। আমি ওভাবে কিছু বলতে চাইনি, তুমি মিছি মিছি জট পাকাচ্ছ। সব কথা মুখে বলে বোঝাতে হয় না, হাবভাবেও বোঝা যায়। তোমার মনটা এত নিচু। রাগে, দুঃখে, অপমানে ৩ দিন অরুণের সঙ্গে কথা বলেনি নন্দিতা। অরুণও নরম হয়নি এতটুকু। সেই লোক নিজের অফিসের মেয়েকে বিয়ে করে দিব্যি সুখে ঘর করছে। কবে থেকে ভালোবাসা চলছিল রাকার সঙ্গে? নন্দিতার সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার আগে থেকেই কি? সেই কারণেই কি নন্দিতার সঙ্গে? নিজের অজ্ঞাতে গলায় ঝাঁঝ ফুটলো নন্দিতার। বিয়ের অনেক আগে থেকেই আপনাদের তবে আলাপ? বলুন। না না, আমি আগে একটা অন্য ব্রাঞ্চে ছিলাম। এই ব্রাঞ্চে বদলি হয়ে আসার পরও সেরকম প্রেম কোনোদিনই হয়নি। কলিগরাই প্ল্যান করে। ও, তার মানে অরুণের দুর্ভাগ্যে কাতর সহকর্মীরা এই ব্যাপারটা ঘটিয়েছে। কিন্তু সুমিতা কেন নন্দিতাকে বলেনি রাকা চাকরি করে? নন্দিতার কাটা ঘায়ে নুনের ছিটে দেবে না বলে? হয়তো তাই। নন্দিতার বুকে ঢেউ ভাঙছিল ক্রমাগত। রাকার বেলায় চাকরি করা নিয়ে আপত্তি নেই, অরুণের মাও দিব্যি মেনে নিয়েছেন ব্যাপারটা। খুশি মনে রাকার মেয়েকে সামলান দিনভর। এই চেতনাটা যদি ওদের আগে আসতো। নন্দিতাকে এখন কলেজে গিয়ে প্রতি মুহূর্তে ভাবতে হয়
রিমলি কি করছে, কি খাচ্ছে, স্কুল থেকে ঠিকমতো ফিরেছে তো? একটা যদি দেওর ননদ থাকতো নন্দিতার, না হয় তারা তরুণ বরুণদের মতোই হতো। নন্দিতার সংসারটা বড় বেশি ফাঁকা ফাঁকা। রাকা জানলার কাঁচ নামিয়ে দিয়েছিল। নন্দিতা সেটা তুলে প্রায় ভর্তি অ্যালুমিনিয়াম ফয়েলটা ছুঁড়ে দিল বাইরে। পলকে এক ঝলক দমকা বাতাস ঝাঁপিয়ে পড়েছে গায়ের উপর। নন্দিতা জানলাটা বন্ধ করে দিল। বেসিনে হাত ধোয়ার জন্য যেতে গিয়ে রিমলির ওপর চড়াও হলো। কিরে, তুই ঘুমোবি না? দেখো না, এই কাকুটা আমায় কিছুতেই যেতে দিচ্ছে না। ছেলেগুলো হেসে উঠল। এই মিষ্টি মেয়েটা হাত ছোঁয়ালেই যা দারুণ দারুণ তাস উঠছে না বৌদি। বসুন না বৌদি। তাস খেলা নন্দিতার দু চক্ষের বিষ। ছেলেগুলোর আহ্লাদেপনা মোটেই পছন্দ হলো না তার। 9টা বেজে গেছে রিমলি, এবার ঘুমোবে চলো। রিমলিকে বাথরুম টাথরুম করিয়ে নিয়ে এসে নন্দিতা দেখলো শ্যামলেন্দু নিচে নেমে সিগারেট ধরিয়েছে। কি সব কথা বলছে রাকার সঙ্গে। নন্দিতার শরীরটা ছ্যাঁত করে উঠল। কি আলোচনা হচ্ছে দুজনের? রাকা নন্দিতাকে দেখে বলল, আমার এক জামাইবাবু ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছেন, ওকে জিজ্ঞেস করছিলাম চেনেন কিনা। নন্দিতা শ্যামলেন্দুর দিকে তাকালো। তুমি নেমে এলে যে, বই শেষ? শ্যামলেন্দু ঠোঁট উল্টালো। আলোটা বড় কম, চোখে লাগছে। নন্দিতাদের শোয়ার তোড়জোড় দেখে নতুন বরবউ দুজন ঈষৎ সন্ত্রস্ত। রাকাও যদি শুয়ে পড়তে চায় তাদের উঠে যেতে হবে নিজেদের বার্থে। দুজনের মনে হয় বেশ অনিচ্ছা তাতে। শ্যামলেন্দুর সঙ্গে বিয়ের পর প্রথমবার বেরিয়ে ফেরার সময় দারুণ ভিড় ট্রেনে উঠতে হয়েছিল আগ্রা থেকে। ট্রেনে উঠেই উসখুস করছিল শ্যামলেন্দু। নন্দিতার মনে হয়েছিল একটু বোধহয় পাশে আসতে চাইছে মানুষটা। হোমা, প্রথম সুযোগেই একটা বাঙ্ক খালি পেয়ে শটান শুয়ে পড়ল তাতে। নিচে সারা রাত ঠায় বসে নন্দিতা। পরে বুঝেছে ওই উদাসীন মানুষটার পক্ষে সেটাই স্বাভাবিক আচরণ। না হলে ওভাবে কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় কেউ, পরীক্ষার হলে গার্ড দিতে দিতে? ডিভোর্সের পর বাপের বাড়িতে থাকাটা তখন প্রায় অসহ্য হয়ে উঠেছে নন্দিতার। দাদা বৌদির সঙ্গে সম্পর্ক তিক্ততম পর্যায়ে। একবার বিয়ে হয়ে গেলে মেয়েদের জন্য বাপের বাড়ির চৌকাঠ যে কত উঁচু হয়ে যায় প্রতি পলে তখন নন্দিতা টের পাচ্ছে। একলা থাকার জন্যে একটা বাড়ি বা হোস্টেল খুঁজে খুঁজে হন্যে। একা মেয়েকে কে দেয় বাড়ি? পেইং গেস্ট থাকতে চাইলেও অজস্র জেরার মুখোমুখি হতে হয়। লেডিস হোস্টেলের সংখ্যা বড়ই অপ্রতুল। এমন একটা সময়ে চিন্তায় চিন্তায় পাগল নন্দিতা পরীক্ষার হলে শ্যামলেন্দুর গলা শুনেছিল। ম্যাডামকে একটু ডিপ্রেস লাগছে যেন। একটা বাড়ি খুঁজে দিতে পারেন? হোস্টেল ফোস্টেল? কার জন্য? আমার জন্য। বাড়িতে ভীষণ প্রবলেম হচ্ছে। দাদা বৌদি না, মানে ওদের একটু অসুবিধে। শ্যামলেন্দু চিন্তিত মুখে উঠে গিয়েছিল চেয়ার থেকে। গোটা হলে বার কয়েক চক্কর মেরে পাশে এসেছে। আপনি আমার ফ্ল্যাট শেয়ার করতে পারেন, আমার একটা এক্সট্রা ঘরও আছে, একা থাকি। নন্দিতা স্তম্ভিত। লোকটা কি পাগল না বদমাইশ? ডিভোর্সি মেয়েদের অনেক রকম অশোভন প্রস্তাব শুনতে হয় অনেক সময়, তা বলে শ্যামলেন্দু বলবে? যার কিনা ভদ্র মার্জিত পণ্ডিত বলে এত সুনাম কলেজে, যাকে একটু আগেও শ্রদ্ধার চোখে দেখেছে। আপনি কি বলছেন আপনি জানেন? জানি, জানি বলেই বলছি। আপনার মানসিক অসুবিধা না থাকলে আমরা বিয়েও করে নিতে পারি। নন্দিতা দপ করে জ্বলে উঠেছিল। আপনার সঙ্গে কথা বলতে যাওয়াটাই ভুল হয়েছে। দুদিন পরে করিডোরে তাকে একা পেয়ে আবার শ্যামলেন্দু বলেছিল, আমার প্রপোজালটা ভেবে দেখেছো? নন্দিতার চোয়াল কঠিন। আপনি থেকে সোজাসুজি তুমি। একবার মনে হয়েছিল যাচ্ছে তাই ভাবে অপমান করে দেয়। কিন্তু শ্যামলেন্দুর মধ্যে এমন এক ব্যক্তিত্ব আছে যা খারাপ মনে হলেও খারাপ ভাবা যায় না তাকে। শ্যামলেন্দু আবার ধরেছে তাকে। কি হলো, ভেবেছো? না, সময় পাইনি। নন্দিতা একবার ভেবেছিল প্রিন্সিপালের কাছে নালিশ করে শ্যামলেন্দুর নামে। অন্যান্য সহকর্মীদের কাছে
শ্যামলেন্দুর মুখোশটা খুলে দেওয়ার কথাও ভেবেছিল। কিছুই করতে পারেনি। নিজের সঙ্গে একা হলেই ওই শান্ত, সৌম্য, মিতভাষী শ্যামলেন্দু ভেসে উঠেছে মনের পর্দায়। কেন যেন মনে হয়েছে ওই মানুষটাকে বিশ্বাস করা যায়। তবুও দিনের পর দিন তাকে প্রত্যাখ্যান করে গেছে নন্দিতা। শ্যামলেন্দু হাল ছাড়েনি। শেষে মরিয়া হয়ে নন্দিতা একদিন বলে ফেলেছে, ভালো না বেশে শুধু ঘর শেয়ার করার জন্য একজন আরেকজনকে বিয়ে করতে পারে? আমি কি একবারও বলেছি আমি তোমাকে ভালোবাসি না? তবু মুখ ফুটে বলেনি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে চাই। তোমাকে ছাড়া চাঁদ, তারা, ফুল, পৃথিবী সব বৃথা। নন্দিতা প্রশ্ন ছুঁড়েছিল, আমার পাস্ট লাইফ সম্পর্কে কিছু জানেন আপনি? না জানার কি আছে, এ কলেজের প্রতিটি ইট কাঠ জানে। তোমার একটা ফুটবলার স্বামী ছিল, সে তোমাকে কিক মেরে গোল পোস্টের বাইরে বের করে দিয়েছে। তার সঙ্গে আমার কি সম্পর্ক? কেন ঝগড়া হয়েছিল জানেন? অনুমান করতে পারি, নিশ্চয়ই বনেনি। আপনার সঙ্গে যে বনবে তার নিশ্চয়তা কি? ট্রাই করতে দোষ কি? ইউ ক্যান স্টার্ট আফ্রেশ। নন্দিতার মুখ থেকে দুম করে বেরিয়ে গেছে, আমার কিছু শর্ত আছে। জানি, তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো। কেউ কারোর ব্যক্তিগত স্বাধীনতায় মাথা গলাবো না, কি তাই তো? নন্দিতা কেঁদে ফেলেছিল। হৃৎপিণ্ড লাফাতে শুরু করেছিল বেয়াড়া ভাবে। শ্যামলেন্দু কথা রেখেছে অক্ষরে অক্ষরে। তবে কেন যে নন্দিতার মনে হয় শ্যামলেন্দু যদি একটু জোর করেই ঢুকে পড়তো তার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছায়, তবে বেশি ভালো লাগতো তার। শ্যামলেন্দু টয়লেট থেকে রাত্রে পরার পাজামা পাঞ্জাবি পরে চলে এসেছে। সাদা পোশাকে রোগা লম্বাটে চেহারাটা আরো গুরুগম্ভীর। চোখে হাই পাওয়ারের চশমা, চওড়া কপালে ঝকঝকে তামাটে মুখ। নন্দিতার হাতে তোয়ালে ফেরত দিয়ে তরতর করে উঠে গেল উপরের বাড়তে। আর কিন্তু আমাকে ডাকবে না, একেবারে ভোরে উঠবো। 11টা, 11:30টায় কানপুর আসবে, তখন যদি চা খাওয়ার ইচ্ছে হয় কাঁচ তুলবে। চাওলাকে ডাকবে, আমাকে নয়। নন্দিতা জিজ্ঞেস করলো, এয়ার পিলো নিয়েছো? এয়ার পিলোতে আমার ঘুম হয় না, চাদর মুড়িয়ে বালিশ করে নিচ্ছি। রিমলি নন্দিতার কোলের কাছে ঘুমিয়ে কাঁদা। জোর করে একবার শোয়াতে পারলে ঘুম আসতে দেরি হয় না মেয়ের। নন্দিতা রাখাকে বলল, এই হচ্ছে মেয়ে, এই হচ্ছে বাবা, পুরো কুম্ভকর্ণ ফ্যামিলি। যাই বলুন, আপনার হাজবেন্ড কিন্তু দারুণ হ্যান্ডসাম। কথাটা শুনতে ভালো লাগলেও নন্দিতা তেমন খুশি হতে পারল না। অরুণ অনেক বেশি ম্যানলি ছিল। কৃষ্ণপক্ষে গাছপালা, ক্ষেত, নদী সব কিছুর ওপর এক ছায়ার আস্তরণ দেখতে পায় নন্দিতা। চাঁদের আলো থাকলেও জ্যোৎস্নার মায়াবী আনন্দ যেন হালকা কালো পর্দায় ঢেকে রেখেছে কোনো অদৃশ্য জাদুকর। আধার মাখা কাঁচের মধ্যে দিয়ে দূরের এক আধটা বাড়ির টিমটিম আলো হঠাৎ হঠাৎ মাটির বুকে তারার মতো ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে। তারপর কাঁচের গায়ে শুধুই নিজের মুখের আবছা প্রতিচ্ছবি। ঘুমন্ত কামরার মৃদু আলোয় নিজের সেই প্রতিচ্ছবিকেও কেমন অলৌকিক মনে হচ্ছিল নন্দিতার। রহস্যময়। কে সে? কি চেয়েছিল এতদিন ধরে? এখন কি চায়? কেন ওই সামনে শুয়ে থাকা মেয়েটাকে দেখে এত চঞ্চল হয়ে পড়েছে সে? তবে কি? রাখা পাশ ফিরল সামান্য, বন্ধ চোখ খুলেছে। ঘুমোবেন না? ট্রেনে আমার ঘুম আসে না, বসে বসেই ঢুলে নি একটু। আমারও আসে না। তাহলে শুয়ে রয়েছেন কেন? এদিকে এসে বসুন, গল্প করি। মেয়েটার কথা মনে পড়ছে। কতদিন দেখিনি মেয়েটাকে। মার অসুখ শুনে হুড়মুড় করে বেরিয়ে পড়লাম। কবে এসেছিলেন দিল্লিতে? সেই 1 অক্টোবর স্টার্ট করেছিলাম, আজ 21। মেয়েকে সঙ্গে নিয়ে এলেই তো পারতেন। মাথা খারাপ? মেয়ের বাবা মেয়ে ছাড়া একদিনও থাকতে পারে না। মেয়েও চোখে হারায় বাবাকে। মার জন্য তো কান্নাকাটি নেই ছোট্ট থেকেই। শুধু তার বাবা কেন, ঠাকুমা কাকারাও এমন ভাবে সারাদিন আগলে রাখে, ওদের ছেড়ে মেয়ে কোথাও গিয়ে থাকতেই পারে না। নন্দিতা সন্তর্পণে ঠাট্টা ছুড়ল এবার। মেয়ের মাকে বুঝি তার বাবা চোখে হারান না? প্রথম প্রথম হারাতো। মেয়ে হয়ে গেলে মায়েদের কি আর সে দর থাকে?
রাখার স্বর বলছে রাখারও কোথাও একটা গোপন কষ্ট আছে। কি সেটা? নন্দিতা খুব সাবধানে প্রশ্ন ভাঁজল। আপনার বর কেমন? আমার বরের মতো গোমরা মুখ না হাসি খুশি? মন ভালো থাকলে হাসি খুশি, মন বিগড়লে গোমরা। আপনার সঙ্গে যখন প্রথম পরিচয় হয় তখন কেমন ছিল? সব ছেলেই যেমন থাকে, খুব লাইভলি। রাখার গলা কি একটু কেঁপে গেল? উত্তর দিতে একটু বেশি সময় নিল। নন্দিতা ঠিক বুঝতে পারল না। সে জানতে চেষ্টা করছিল কত তাড়াতাড়ি তাকে ভুলেছে অরুণ। একেবারেই কি ভুলে গেছে? একসময় অরুণ যে তাকে সাংঘাতিক ভালোবাসত তাতে তো কোনো সন্দেহই নেই। একটু পাশবিক, একটু উগ্র, এই যা। সেই অরুণ দিব্যি অন্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু খেয়েছে, একথা কি করে বিশ্বাস করে নন্দিতা? রাকা নির্ঘাত চেপে যাচ্ছে। হয়তো অরুণের বিষণ্ণ মুখটাই তাকে আকৃষ্ট করেছিল বেশি, হয়তো অরুণের অতীত যন্ত্রণাই পথ করে দিয়েছিল মসৃণ প্রেমের। হয়তো কেন, নিশ্চয়ই তাই। নিজের মনে অরুণের নতুন করে প্রেমে পড়ার যুক্তিগুলো সাজাতে পেরে এক ধরনের তৃপ্তি পাচ্ছিল নন্দিতা। শ্যামলেন্দু বলতো, নন্দিতা যদি তাদের বিয়েটাকে ম্যারেজ অফ লাভ না বলতে পারে, ম্যারেজ অফ কনভিনিয়েন্স বলতে আপত্তি কি? নন্দিতা আর শ্যামলেন্দুর বিয়ের সংজ্ঞা যদি তাই হয়, রাখা অরুণের বিয়েটাকে কি বলা যায়? ম্যারেজ আউট অফ সিম্প্যাথি না ম্যারেজ অফ ফিজিক্যাল নিড? গুম গুম শব্দে ট্রেনটা একটা ব্রিজ পার হচ্ছে। নিশুত রাতে নদী পেরোনোর এই শব্দটা বড় বেশি প্রকট হয়। রাখা উঠে এসেছে নন্দিতার পাশে, গায়ে একটা পাতলা চাদর জড়িয়ে নিয়েছে। নন্দিতারও শীত শীত করছিল। কোন অদেখা ফাঁক ফোকর দিয়ে যে ছুরির ফলার মতো তীক্ষ্ণ বাতাস হানা দেয় রাতের ট্রেনে, কে জানে। রিমলিটাও ঠান্ডায় কুঁকড়ে গেছে। নন্দিতা মেয়ের গায়ে কম্বল ঢেকে দিল ভালো করে। অনেকক্ষণ পর কথা বলল। আপনার মেয়ের কোন স্কুল? সাউথ পয়েন্ট। আপনার মেয়ে? আপাতত পাড়ার একটা নার্সারিতে। দেখি এরপর ওয়ানে কোথায় ভর্তি করা যায়। আজকাল ভালো স্কুলে ভর্তি করার যা ঝামেলা। ঝামেলা বলে ঝামেলা? আমার মেয়েকে যে কি করে, অবশ্য সব হ্যাপা আমার কর্তাই সামলেছে। সেই রাত থেকে লাইন দিয়ে ফর্ম আনা, অফিস কামাই করে মেয়েকে পড়ানো, কাকে সব ধরে টরে অনেক কাঠখড় পুড়িয়ে মেয়েকে ভালো স্কুলে দেওয়ার জন্য তোর ঘুম চলে গেছিল। নন্দিতার বুক ফাঁকা হয়ে গেল। রিমলির লেখাপড়া নিয়ে শ্যামলেন্দুর বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কিছু বলতে গেলে হেসে উড়িয়ে দেয় নন্দিতাকে। কুচবিহারের অনামি স্কুল থেকে পাশ করে আমি যদি ইউনিভার্সিটির মাস্টারিতে পৌঁছাতে পারি, আমার মেয়েও যে কোনো স্কুলে পড়ে যেখানে পৌঁছাবে ঠিক পৌঁছাবে। আর তুমি নিজেই বা কি এমন কনভেন্ট বা পাবলিক স্কুলে পড়েছিলে? নন্দিতা তর্ক করেও বোঝাতে পারে না সময় এখন অন্যরকম। ইঁদুর দৌড়ে নাম লেখাতে গেলে একটা দামি খাঁচার ভিতর ঢুকতে হয় আজকাল। বোধহয় কোনো সিগনালে ট্রেনের গতি সামান্য কমেছিল। আবার সশব্দে দৌড়তে শুরু করেছে এক্সপ্রেস। নানা ভঙ্গিতে বেজে উঠেছে ধাতব ঝংকার। নন্দিতার মনেও সেই ঝংকারের প্রতিধ্বনি। প্রতিধ্বনি নাকি আর্তনাদ? গলার কাছে একটা চোরা কষ্ট ডেলা বাঁধতে চাইছে বারবার। শ্যামলেন্দুই বা কম নিষ্ঠুর কিসে? অরুণ তার ইচ্ছে অনিচ্ছা জাহির করত গলার জোরে। একবার সিনেমা যেতে রাজি হয়নি বলে নন্দিতার হাত মুচড়ে দিয়েছিল। আর শ্যামলেন্দুর ইচ্ছে অনিচ্ছে এতই সূক্ষ্ম যে নিকটতম সম্পর্কের মানুষজন তার হদিশ পায় না। যখন পায় তখন অজান্তেই ওই নিষ্পৃহ মানুষটার ইচ্ছা অনিচ্ছার শিকার হয়ে যায়। এতদিন সেটা ভালোভাবে বোঝার সুযোগ পায়নি নন্দিতা। আজ যেন হঠাৎই এই রাতের গাড়িতে বসে উত্তেজনাহীন নিরীহ স্বভাব শ্যামলেন্দুর নাড়ির ঠিকানা পেয়ে যাচ্ছে সে। এই তো এবারই তো সমুদ্রে যেতে চেয়েছিল নন্দিতা। একটিবারও আপত্তি না জানিয়ে মেয়েকে শুধু পাহাড়ের গল্প শোনাতে শুরু করলো শ্যামলেন্দু। সমুদ্রে যাওয়ার কথা উঠতেই মেয়ের বায়না শুরু।
সে বরফের পাহাড় দেখবেই। এখন নন্দিতা বুঝতে পারছে রিমলি নয়, শ্যামলেন্দুই পাহাড়ে যেতে চেয়েছিল। এমন অনেক নিষ্ঠুরতা থাকে যার বিরুদ্ধে চিৎকার করা যায় না, দেয়ালে মাথা ঠোকা যায় না। কেবল একটা শীতল বন্ধ জানলার ধারে বসে অন্ধকারের দিকে তাকিয়ে বুক চেরা কষ্ট নিয়ে জেগে থাকতে হয় সারা রাত। মাঝের বাঙ্কে শুয়ে নতুন বিয়ে হওয়া মেয়েটা ঘুমের ঘোরে এলোমেলো হাত বাড়াচ্ছে, যেন আঁকড়ে ধরতে চাইছে কাউকে। বিদ্রুপের হাসিতে নন্দিতার ঠোঁট মেকে গেল। রাকারও দৃশ্যটা নজরে পড়েছে। নন্দিতার কানে কানে বলল, এক বাঙ্কে যদি শুতে পারতো দুজনে। নন্দিতার ঠোঁট থেকে বিদ্রুপ মুছে গিয়ে একটা অন্য ধরনের হাসি ফুটে উঠল। চান্স পেলে সেভাবেও যায় অনেকে, আমিই গেছি। যা, সত্যি বোম্বে যাওয়ার সময় প্যাসেজের দিকের বার্থ দুটো পেয়েছিলাম। গোটা রাত্রিরও একবারও উঠল না উপরে। তবে যে বলছিলেন উনি একটুও রোমান্টিক নন, হ্যাঁ? সে তো কথার কথা, একেবারে অন্য মানুষ ছিল সে সময়। বৃষ্টি পড়লে কিছুতেই আমাকে ছাতা খুলতে দেবে না, একই ছাতার নিচে দুজনকেই আধ ভেজা হতে হবে। হোমা তাই? লজ্জার কথা কি আর বলবো, নিজে হাতে শাড়ি গয়না পছন্দ করে কিনে আনতো। এনেই হুকুম, শিগগির সব পরে এসো, তোমাকে দেখবো। সত্যি আপনার ভর। নন্দিতা আরাম করে সিটে মাথা রাখলো, হাসলো চোখ বুজে, মনে মনে বলল, সেটা আমার বর ছিল না রে, ছিল তোর বর। চলি কে পিছে ক্যা হ্যায়, চলি কে পিছে। গানের কলিটা শুনেই পিত্তি জ্বলে উঠেছিল নন্দিতার। আর চোখে দেখল রাকার ভুঁড়ুতেও ভাঁজ পড়েছে। শ্যামলেন্দু পাটনা থেকে কেনা ইংরেজি কাগজটা চোখের সামনে মেলে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। মোকামা স্টেশন থেকেই হা রে 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 করে উঠে পড়েছে ছেলেগুলো। তার আগে পাটনা ছাড়ার পর থেকেই অবশ্য ট্রেনে বেশ ভিড়। দিনের বেলাতেও এসব ট্রেনে রিজার্ভেশনের কোনো বালাই থাকে না। কন্ডাক্টর, গার্ড, চেকার ফেকার সব উধাও। ঠেলে ঠুলে যে যেখানে পারছে জায়গা করে নিচ্ছে এখন। নন্দিতা আর রাকাদের সিটে জোনা পাঁচেক দেহাতি বুড়ি বসে পড়েছে গাদাগাদি করে। ছেলেগুলো নন্দিতাদের কূপের সামনে ভিড় করে দাঁড়িয়ে, চুনরি কে নিচে ক্যা হ্যায়, চুনরি কে নিচে। রাকা, নন্দিতা, শ্যামলেন্দু তিনজনেই পরিষ্কার বুঝতে পারছে কাকে উদ্দেশ্য করে এই অশালীন উচ্ছ্বাস। নতুন বিয়ে হওয়া মেয়েটিকে দেখে পুলক আর ধরে রাখতে পারছে না ছেলেগুলো। মেয়েটি মাথা নিচু করে একটা ম্যাগাজিন পড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছেলেটির চোখ মুখ লাল, চোয়াল শক্ত। রাকা নন্দিতার কানের কাছে ফিসফিস করে উঠল, এসব রাফিয়ানগুলোর জন্য লং ডিস্টেন্স ট্রাভেল করাই মুশকিল হয়ে যাচ্ছে আজকাল। রিমলি হাঁ করে ছেলেগুলোর মুখের দিকে তাকিয়ে রয়েছে। নন্দিতা মেয়ের ঘাড় ধরে তার মুখ জানলার দিকে ঘুরিয়ে দিল। শ্যামলেন্দু এখনো ইংরেজি দৈনিকের আড়ালে। নন্দিতা নিচু গলায় শ্যামলেন্দুকে বলল, পাশের কূপের ছেলেগুলোকে ডাকো না, কিংবা ওদিকের পাঞ্জাবি ভদ্রলোকদের। লাভ হবে না, তার থেকে বরং ইগনোর করার চেষ্টা করো। কি উল্ফিউলে নেমে যাবে বোধহয়। মনে করো না মেট্রো চ্যানেলের গান শুনছো। নন্দিতা চুপ করে গেল। জানে কথা বলে লাভও নেই। কলকাতার রাস্তাঘাটে হাঁটার সময়ে দু চারটে টিটকিরি যে তাকে শুনতে হয়নি তা নয়। শ্যামলেন্দু হয়তো তখন পাশেই তার। কখনো অপমানে নাকের পাটা ফুলে উঠলেও শ্যামলেন্দুর কোনো তাপ উত্তাপ নেই। ঘরে ধরে পোকামাকড় থাকে না, এগুলো হলো রাস্তার পোকামাকড়। এদের টিকা টিপ্পনি গায়ে লাগাতে আছে, ঝেড়ে ফেলে দাও, মশামাছি তাড়ানোর মতো। নন্দিতার বলতে ইচ্ছে করেছে, পোকামাকড় লোকে ঝেড়ে ফেলে না, মেরে ফেলে। বলেনি, বললেও শ্যামলেন্দু গায়ে মাখত না। ঠিক আরেকটা কোনো বক্তৃতা দিয়ে প্রসঙ্গ এড়িয়ে যেত তার শান্তিপ্রিয় বিদ্বান স্বামী। নন্দিতার মাথা ঝাঁঝাঁ করে উঠল। অত্যন্ত অভব্য ভঙ্গিতে ছেলেগুলোর মধ্যে একজন মাঝের সরু প্যাসেজটায় ঢুকে দাঁড়িয়েছে।
কারণ ছাড়াই ঝুঁকে পড়ে জানলা দিয়ে বাইরের দৃশ্যাবলী দেখার চেষ্টা করছে। দেখতে দেখতে মেয়েটির গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ল। মেয়েটি ভয়ে জড়সড়। মেয়েটির বর আর নীরবে থাকতে পারল না, ভুল হিন্দিতে বলে উঠল, ঠিক সে দাঁড়ানে নেই সকতা ক্যা? সঙ্গে সঙ্গে বাকি ছেলেগুলো ভেঙচে উঠেছে। ক্যা দাদা, ঠিক সে দাঁড়ানে নেই সকতা ক্যা? একজন বিহারি ভদ্রলোক পেছন থেকে বোধহয় শাসন করার চেষ্টা করলেন ছেলেগুলোকে। উত্তরে যুবকের দল অট্টহাসিতে ফেটে পড়েছে। মেয়েটি ভয়ে কেঁদে ফেলে প্রায়। তার থেকেও বেশি ভয় পেয়েছে রাকা। নন্দিতার ডান হাতের কবজি চেপে ধরেছে প্রাণপণে। নন্দিতারও শিরদাঁড়া বেয়ে একটা হিম স্রোত ওঠানামা করছিল। বেশ বুঝতে পারছে সামনের ছেলেটি চিৎকার করে উঠতে চাইছে, সাহস পাচ্ছে না। আর যদি কেউ এগিয়ে না আসে, অতগুলো ছেলের সঙ্গে সে পেরে উঠবে কেন? অক্ষম রাগে চোখ মুখ তার দপদপ করছে। ট্রেনটার গতি ক্রমে ধীর হয়ে এলো। গুড় গুড় আওয়াজ বাজিয়ে একটা ব্রিজে উঠে পড়েছে গাড়িটা। উদ্ধত ছেলেগুলো চেয়ে চেয়ে উঠল সঙ্গীর উদ্দেশ্যে, আরে ও সামা, ছোড় দে দুলহানিয়া কো। শ্যামলেন্দু নন্দিতার হাঁটুতে হাত রাখল। কিউল এসে গেছে, এবার সব নেমে যাবে। সত্যি তাই। ট্রেন পুরোপুরি থামার আগেই ধাক্কাধাক্কি করে নেমে যাচ্ছে ছেলেগুলো। প্ল্যাটফর্মে নেমে জানলার ধারে এসে হাসির ফোয়ারা তুলল। ভাবটা এমন, কেমন মজা করলাম, ভয় দেখালাম তোদের। ট্রেন ছাড়ার পর শ্যামলেন্দু নতুন করে খবরের কাগজে মুখ ডুবিয়েছে। যেন এতক্ষণ যা ঘটল তা কোনো স্বাভাবিক দৈনন্দিন ঘটনা ছাড়া আর কিছুই নয়। যেন এতক্ষণ ছেলেগুলোর হল্লাবাজিতে শুধু শুধুই বিঘ্ন ঘটছিল তার পড়ায়। অথচ রিমলি, সেও বেশ আহত হয়েছে ছেলেগুলোর বেলেল্লাপনায়। মেয়েটিকে সান্ত্বনা দেওয়ার সুরে বলছে, তুমি মন খারাপ করো না আন্টি, দুষ্ট লোকগুলোকে আমি বড় হলে পুলিশে ধরিয়ে দেব। ছেলে মেয়ে দুটো হাসার চেষ্টা করছে। শ্যামলেন্দুর মুখেও মৃদু হাসি। নন্দিতার মাথা গরম হয়ে গেল হঠাৎই। ঝাঁঝিয়ে উঠেছে শ্যামলেন্দুকে। হাসবে না একদম, তখন ভয়ে চুপ করে থাকলে কি করতে পারতাম বলো, ওরা ওরকমই। পারবে না যখন, তখন হাসবেও না। ছেলেটি নিজেকে ঠান্ডা করবার জন্যই বোধহয় উঠে গেল সামনে থেকে। মেয়েটি চোখ বুজে হেলান দিয়েছে সিটে। রাকা অসম্ভব রকমের চুপচাপ। নন্দিতা রাকার মুখের দিকে তাকাতে পারছিল না। অরুণ থাকলে এতক্ষণ এই কামরায় যে একটা খুনোখুনি কাণ্ড ঘটে যেত তাতে কোনো সন্দেহই নেই। একবার ক্যানিং লোকালে দুটো ছেলে নন্দিতাকে চোখ মেরেছিল বলে সোজা গিয়ে দুহাতে দুজনের কলার চেপে ধরেছিল অরুণ। কোনো প্রস্তুতির অবকাশ না দিয়ে প্রচণ্ড জোরে ঘুষি মেরেছিল একজনের চোয়ালে, লাথি চালিয়েছিল অন্যজনের পেটে। ছেলে দুটো ছাড়ার পাত্র নয়। মুহূর্তে উল্টো আক্রমণ হেনেছে তারাও। অরুণও নাছোড় বান্দা। মারপিট করতে করতে নাক মুখ কেটে রক্ত ঝরেছে, তবু অরুণকে ছাড়াতে পারেনি আর সব প্যাসেঞ্জারেরা। অবিরাম চিৎকার করে যাচ্ছিল অরুণ, মেয়েদের হিড়িক দেওয়া, শুয়োরের বাচ্চা, তোদের আমি চোখ উবড়ে নেব। লজ্জায় ট্রেনের দেওয়ালে মিলিয়ে যেতে ইচ্ছে করছিল নন্দিতার। এই মুহূর্তে মনে হচ্ছে শ্যামলেন্দুর জন্য ট্রেনের দেওয়াল খোঁজা উচিত। ভাগ্যিস রাকা তাকে চিনতে পারেনি। চিনলে ভাবতো এক কাপুরুষ নপুংসককে বিয়ে করেছে তার স্বামীর আগের পক্ষের বউটা। রাগুক মারুক ধরুক, একটা চনমনে উত্তাপ ছিল অরুণের মধ্যে। শ্যামলেন্দু বড় বেশি শীতল, যান্ত্রিক, ভীতু ধরনের। পড়াশোনার জগতে নিজেকে স্বেচ্ছাবন্দি করে যেন গোটা সাইবেরিয়া বুকের ভিতরে পুড়ে ফেলেছে লোকটা। রাকা বুঝি পড়ে ফেলেছে নন্দিতার মনের ভাবটাকে। নরম গলায় বলে উঠল, ওর উপরে তো রেগে যাচ্ছেন কেন? সত্যিই তো, উনি একা কি বা করতে পারতেন? দেখলেন না, এত ভদ্রলোক চারিদিকে, কেউ জোর গলায় প্রোটেস্ট করলো না। আপনার স্বামী থাকলে তিনি নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না? কে জানে, ওর সঙ্গে থাকা অবস্থায় এরকম সিচুয়েশনে তো পড়িনি কোনোদিন। নন্দিতা মনে মনে বলল, আমি পড়েছি। আমি জানি অরুণ শ্যামলেন্দু নয়। অরুণের ভেতর প্রকৃত সাহস আছে,
স্ত্রীর প্রতি প্রকৃত ভালোবাসাও। মন যে কি চায় মন কি তা জানে। এই যে সারাটা সকাল ধরে সারাটা দুপুর ধরে শ্যামলেন্দুর সঙ্গে ভালো করে কথা বলতে ইচ্ছে করলো না নন্দিতার। সারাক্ষণ ধরে শুধু অরুণের স্মৃতি ঋণ ঋণ করে বেজে চলল অন্তরে। বারবার মনে হলো অরুণের সঙ্গে কোনো তুলনাই চলে না শ্যামলেন্দুর। অরুণ কম শিক্ষিত হয়েও অনেক বেশি সরল, সাহসী, সুন্দর, অনেক বেশি প্রাণ প্রাচুর্যে ভরা। সেই মনই সহসা কেন যে বিরূপ অরুণের ওপর। শ্রীরামপুর ছাড়িয়ে ট্রেনটা আরও এগিয়ে যাওয়ার পর রাকা নিজের মনেই বলে উঠেছিল, 1 ঘন্টার উপর লেট যাচ্ছে গাড়িটা, কে জানে কেউ স্টেশনে থাকবে কিনা। মুহূর্তে নন্দিতার ভুঁড়ু জড়ো। কার আসার কথা আছে? আসার কথা তোমার বরেরই। শ্যামলেন্দু বলল, চিন্তার কি আছে, আমরা তো ভবানীপুরের ওপর দিয়েই যাব, তেমন হলে আপনাকে। নন্দিতা নিথর। অরুণ স্টেশনে আসতে পারে শুনেই আতঙ্কে শিথিল হয়ে আসছে তার শরীর। ওই লোকটার সামনাসামনি পড়তে হবে, যে কিনা ঘাড় ধরে নন্দিতাকে বার করে দিয়েছিল বাড়ি থেকে, যে কিনা ডিভোর্সের পরপরই নন্দিতাকে সম্পূর্ণ মুছে ফেলে আরেকটা মেয়েকে নিয়ে সুখের সংসার পেতেছে। রাকা বাথরুমের দিক যেতেই নন্দিতা হিস হিস করে উঠল। ওর বর আসবে কি আসবে না সেটা ওর ব্যাপার, গায়ে পড়ে উটকো ঝামেলা তোমার ঘাড়ে নেওয়ার দরকার কিসের? বাহ, ভদ্রমহিলার সঙ্গে এত বন্ধুত্ব হয়ে গেল, অবিরাম গল্প করে গেলে, আর ট্রেন থেকে নামার সময় সে উটকো ঝামেলা। নন্দিতা হাতের কাছে ভালো যুক্তি খুঁজে পেল না বলেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল স্পষ্টভাবে। আমি হাওড়া পৌঁছে কারোর জন্য দাঁড়াবো না, তুমি অপেক্ষা করে দেখো ওর স্বামী আসে কিনা, তারপর দরকার হলে পৌঁছে দিয়ে এসো। শ্যামলেন্দু আরো গম্ভীর হয়ে গেল। গোমড়া মুখে সুটকেস হোল্ডল নামাচ্ছে ব্যাংক থেকে। মুখ দেখে বোঝা যায় না নন্দিতার আচরণে যথেষ্ট ক্ষুব্ধ সে। শ্যামলেন্দুর কাছে ছোট হয়ে গিয়ে নন্দিতারও খারাপ লাগছিল। কি করবে, সব মানুষেরই এমন কিছু কথা থাকে যা কাউকে খুলে বলা যায় না, নিজের স্বামী বা স্ত্রীকেও নয়। রাকা বাথরুম থেকে মুখটুক ধুয়ে ফিরে এলো। নন্দিতারা মোটামুটি নামার জন্য তৈরি। রিমলি ওয়াটার বটল কোলে করে বকবক করছে সামনের ছেলে মেয়ে দুটোর সঙ্গে। রাকা নিজের সুটকেস মেঝেতে নামালো। কাল রাত থেকে আমি একটা কথা ভাবছিলাম। নন্দিতা জানলা দিয়ে শহরতলির স্কাইলাইন দেখার ভান করছিল। অনিচ্ছা সত্ত্বেও ঘুরে তাকাতে হলো তাকে। কি? কাল আপনি একটা প্রশ্নের উত্তর দেননি কিন্তু। কোন প্রশ্ন? ওই যে আমি কি ভালোবাসি কি বাসি না, কালো সব জিজ্ঞেস করছিলেন কেন? এমনি স্রেফ কৌতূহল। কৌতূহল মিটলো? কি বুঝলেন? সব কি আর কোনোদিন পুরোপুরি বোঝা যায়? সব কৌতূহল মেটে মানুষের। কিছুটা আন্দাজ পেলাম বই কি। বেশ, আমার বর স্টেশনে এলে আলাপ করিয়ে দেব, ওর সঙ্গে কথা বললে আরেকটু আন্দাজ বাড়তেও পারে। মন্থর গতিতে কার শেড পেরিয়ে প্ল্যাটফর্মে ঢুকছে ডাউনের গাড়ি। নন্দিতার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। ট্রেন দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই রিমলিকে নিয়ে নন্দিতা আগে ভাগে নেমে পড়েছিল কামরা থেকে। রাকাকে অবাক করে দিয়ে শ্যামলেন্দুকে মাল নামাতে একটুও সাহায্য না করে নেমেই একটা মোটা থামের আড়ালে লুকিয়েছে নিজেকে। শেষ সন্ধ্যাকালে গোটা স্টেশন চত্বর জুড়ে এখন অফিস ফেরত যাত্রীদের অবিরাম স্রোত, ভরা জোয়ারের মতো। সকলেই ঘরে ফেরার জন্য মরিয়া এখন। নন্দিতার হাঁটু দুটো টিপ টিপ কাঁপছিল। অবাধ্য চোখ বারবার ভিড় মারিয়ে খুঁজছে অরুণকে। অরুণ এসেছে কি আদৌ? হয়তো এসেছে, হয়তো আর সব কোচগুলোতে উঁকি মেরে খুঁজছে বউকে। মানুষ তো এভাবেই আপনজনকে খুঁজে বেড়ায়। শ্যামলেন্দুও কুলির মাথায় মাল চাপিয়ে ব্যস্ত চোখে খুঁজছে নন্দিতাকে।
নন্দিতা এক দৌড়ে গিয়ে স্বামীর হাত আঁকড়ে ধরল। তাড়াতাড়ি চলো। বলল বটে, তবু কেন যে বেয়ারা পা দুটো থেমে পড়তে চাইছে নন্দিতার। ফিরে ফিরে চোখ পেছন দিকেই যায়। এক চিলতে দেখা যদি হতোই অরুণের সঙ্গে, ক্ষতি কি হতো ভাবতে গিয়ে ভাবনা হোঁচট খেয়েছে আচমকা। আশ্চর্য, এ কি বোকামি করলো সে। অরুণ যে এই রাকারি স্বামী তা তো নাও হতে পারে। নন্দিতা একবারও রাকাকে তার স্বামীর নাম জিজ্ঞাসা করেনি। সম্পূর্ণ ঠিকানাটাও পূর্ণ সিনেমার কাছাকাছি দুজন রাকারায় থাকতেই পারে। নন্দিতার পা দুটো পুরোপুরি নিশ্চল হয়ে গেল। ফিরে গিয়ে দেখবে, থাক, যদি সত্যি সত্যি অরুণী হয়, যদি হয়। ভিড়ের চাপে স্থির হয়ে দাঁড়ানো যাচ্ছে না। একটা বড় সড়ো ধাক্কায় কিছুটা পিছিয়ে গিয়েছিল নন্দিতা। আবারও এক ধাক্কায় বুকটা ধক করে উঠেছে। শ্যামলেন্দু বা রিমলি কেউ আর নেই। চোখের নাগালে দুজনেই ভিড়ে হারিয়ে গেছে। নন্দিতা উদ্ভ্রান্তের মতো ভিড় সরিয়ে সামনে এগোনোর চেষ্টা করছিল। কোথায় শ্যামলেন্দু, রিমলি কোথায়? কাউকেই দেখা যাচ্ছে না। বড় বেশি উটকো লোক এসে পড়েছে মাঝখানে। হায় রে, নন্দিতা এখন কি যে করে। যারে সপিলাম প্রাণ মন দেহ, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেহ। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত গাহে। সে কি মোর তরে পথ চাহে, সে কি বিরহ গীত আমাদের সকলের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের উপস্থাপনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানার অপেক্ষা অবশ্যই রইল। আবার আসবো আগামী সপ্তাহে আরেকটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।